আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের লেখা জোড়া দিঘির রাত্রে নিশি। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি প্রকাশ। বিভিন্ন চরিত্রে সুমনা, রূপাঞ্জনা, দেবা, সৌম্য, সৌমেন, রাজু, সুপ্রিয় ও আমি প্রকাশ। শুরু হচ্ছে আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের লেখা জোড়া দিঘির রাত্রে নিশি। তোমাকে জোড়াদিঘি গ্রামে যেতে হবে অনিল। ওখানে মড়ক লেগেছে, মানুষ মারা যাচ্ছে, অনাহারে কষ্ট পাচ্ছে, আর তার পাশাপাশি ওষুধপত্রেরও জোগাড় নেই বললেই চলে। সেই কারণেই আমরা সরকারি তরফে একজন ভালো ডাক্তার আর তার সাথে কিছু ওষুধ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এগুলো তোমাকেই নিয়ে যেতে হবে। অনিল কথাগুলো মন দিয়ে শোনে, তারপরে বলে ওঠে, বেশ তো, আমি যাব, কিন্তু ওই গ্রামে তো অনেক কিছুই ঘটেছে শুনেছি। কি সব ভূত প্রেতেরও তো ব্যাপার ঘটেছে, এগুলো তো আপনাদেরও জানা। ওসব গুজব গ্রামে গঞ্জে লেগেই থাকে, এইসবে কান দিতে হবে না। ভূত প্রেত বলে কিছু থাকে? তুমি না ডাক্তার মানুষ, তোমার তো সব ভালো করেই বোঝা উচিত। গ্রামের লোকেরা এমনিতেই কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকেন, ফলে তাদের মানসিকতা একেবারেই আলাদা। সেখানে তোমাকে গিয়েই বিষয়টা বুঝে নিতে হবে, ওদের সাথে কথা বলে মিটিয়ে নিয়ে। অনিল আর কথা বাড়ালো না। সে তড়িঘড়ি করে সবকিছু গোছগাছ করে নিল। শহর কলকাতা থেকে ট্রেন পথে বালুরঘাট স্টেশনে নেমে তারপরে নদী পেরিয়ে জোড়াদিঘি গ্রামে যেতে হতো। যাওয়ার আগের দিন রাতে অনিলের মা তাকে বললেন, বাবু, এভাবে ওইখানে যাওয়াটা কি এখন ঠিক? জানিসই তো ওই গ্রামে মড়ক লেগেছে, মানুষ মরছে। তাছাড়া এটা তো এক প্রকারের সংক্রমণ, এর সাথে লড়াই করতে পারার মতন ওষুধপত্রও তো এখনো বেরোয়নি। তোরা তো নিজেরাই ডাক্তারি শাস্ত্রের সাথে যুক্ত, তোরা তো বুঝতেই পারছিস বাবা বিষয়টা কতখানি কঠিন। হ্যাঁ মা, সেসব তো বুঝতেই পারছি, কিন্তু কি করব বলো, এটাই তো আমাদের কাজ। এটা না হলে যে ভাত উঠবে না মুখে। এই কাজে অনেকগুলো টাকা পাবো, সেই কারণেই ঝুঁকি নিয়েছি। তাছাড়া বাবা মারা যাওয়ার পর থেকে তো আমি ছাড়া তোমাকে দেখবার মতো আর কেউ নেই, তাই না? আমাকেই সবটা দেখতে হচ্ছে। ভবিষ্যৎ বলেও তো একটা ব্যাপার আছে মা। কালে কালে ঘরে বউ আনলে সেই বা কি করে থাকবে, তারও তো একটা ভবিষ্যৎ রয়েছে। অনিলের মা বিষয়গুলো বুঝে চুপ করে রইলেন। তিনি এই প্রসঙ্গে আর কোনো কথাই বললেন না, কেবল ছেলের মাথায় হাত বুলিয়ে রাতে নিজের ঘরে শুতে চলে গেলেন। অনিলকে পরের দিন ভোরেই বেরিয়ে পড়তে হলো। সকালেই ট্রেন ছিল। বালুরঘাট এক্সপ্রেসে উঠে পড়ল সে। ট্রেন নিজের গতিতে এগোতে শুরু করল। এমন সময় এক ভদ্রলোক ট্রেনে উঠে ঠিক তার পাশেই এসে বসলেন। তিনি বললেন, কোথায় যাচ্ছেন? এই তো লাস্ট স্টপেজ বালুরঘাট। ও আচ্ছা, সেখানেই কাজ নাকি অন্যত্র কোথাও যাবেন? হ্যাঁ, জোড়াদিঘি যাব। আপনি? অনিলের মুখে এই কথাটি শুনে লোকটি চমকে উঠলেন। এরপরে বললেন, সে কি, ওটা নিরাপদ নয় দাদা। ওখানে অনেক কিছু ঘটেছে, সেসব নানান কাণ্ড, সবই অলৌকিক। মৃত মানুষদেরকে গ্রামে রাতের অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকে যাবেন না, সেটা আপনার জন্য একেবারেই উচিত হবে না। কিন্তু আপনি হঠাৎ ওই গ্রামে যাচ্ছেনই বা কেন? অনিল চিন্তায় পড়ে গেল। এরপরে বলল, আমি পেশায় একজন ডাক্তার, আমাকে ওই গ্রামে যেতে বলা হয়েছে। ওষুধপত্র বিলোতে যেতে হচ্ছে। এছাড়া ওখানকার মানুষেরা অনাহারে মারা যাচ্ছেন। আমার বড়বাবুর নির্দেশেই আমাকে যেতে হচ্ছে সেখানে। ও আচ্ছা,
যান তবে, কিন্তু খুবই সাবধান। ওখানে কে জীবিত আর কে মৃত বোঝা বড্ড ভার, কিছু বুঝতেই পারবেন না আপনি। তাই নিজেকে সামলে না রাখলে ভয়ঙ্কর রকমের বিপদে পড়বে। অনিল কিছু বলতে পারল না। লোকটি কথাগুলো বলে পরে স্টেশনে নেমে গেলেন। এরপরই ট্রেন এগোতে থাকলো। শেষে বালুরঘাট স্টেশনে এসে থামল ট্রেনটি। তখন ঘড়িতে সন্ধে 6টা বেজে গিয়েছে। অনিল ট্রেন থেকে নেমে পড়ল। মালপত্র সাথে নিয়ে এগোতে যাবে এমন সময় এক কুলি এসে দাঁড়ালো তার সামনে। সে বলল, বাবু, কোথায় যাবেন? আমি ছেড়ে দিচ্ছি, চলুন। ছেড়ে দেবেন? ভালোই হতো, কারণ এত মাল সাথে করে টানতে টানতে নিয়ে যাওয়াও কঠিন। আচ্ছা, ফেরিঘাটটা কোন দিকে? আমি আসলে ওই দিকেই যাব। এখান থেকে কি অনেক দূর? রিক্সা নিতে হবে নাকি? ফেরিঘাটের দিকে যাবেন? সে তো দূর আছে বাবু। এখান থেকে কমপক্ষে 15-20 মিনিটের রাস্তা আছে। তাছাড়া এখন তো ওই পারে কেউ যেতেও চাইছে না। ওই মোড়কের ভয়েতে সকলেই একেবারে তটস্থ। আপনার প্রাণের মায়া থাকলে ওদিকে যাবেন না, ভালো হবে না। কিছু করার নেই, আমাকে যেতেই হবে। ওখানে থাকবো না, তবে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে হবে। তার হাতে এগুলো দিয়েই ফিরে আসবো। ও, বুঝেছি বুঝেছি। আপনি বোধহয় চিকিৎসক, তাই না? হ্যাঁ। আগে হ্যাঁ, আমি পেশায় একজন চিকিৎসক, ওই কারণেই আরো যেতে হচ্ছে। না হলে এই বিপদ মাথায় করে কি কেউ আর যেত? কুলিটিকে কিছুটা টাকা দিয়ে কোনো রকমে অনিল রিক্সা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছল। এরপরে কুলিটি বলল, বাবু, এখান থেকেই ফেরিঘাটে যাওয়া রিক্সা পেয়ে যাবেন। তবে সেটা কখন পাবেন বলা ভারী মুশকিল। ওইখানে গিয়েও আবার নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এদিকে এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামতে পারে। বুঝতেই তো পারছেন, পুরো ভিজে যাবেন। ছাতা আছে আপনার কাছে? না, সে তো নেই। কি হবে এখন? তালে গলে ওই ছাতাখানাই আনতে ভুলে গেছি। মাকে বলা হয়নি, ফলে তিনিও দিতে ভুলে গেছেন। যাক, ভিজতে ভিজতেই যাবো না হয়, কি আর করা যাবে। বেশ বাবু, বেশ। আমি তাহলে আসলাম। হ্যাঁ, আপনি সাবধানে যাবেন, কেমন? লোকটি চলে যেতেই অনিলের মনে দুশ্চিন্তার মেঘটা আরো বেশি করে ঘনীভূত হতে শুরু করলো। সামনে বিপদ, আর পিছনে ফেরার কোনো উপায় নেই। দুই দিকেই শাঁখের করাতের মতন পরিস্থিতি। দেখতে দেখতে অন্ধকারের চাদরটা আরো বেশি গাঢ় হয়ে উঠল। আকাশে মেঘ জমেছিল, কালক্রমে গর্জন করতে শুরু করলো। অনিল ভাবল, এবারে যে বৃষ্টি নামবে, কি যে করি, কোনো উপায়ও তো নেই। এই অবস্থায় আমি তো ভিজবই, সাথে জিনিসগুলোও যে ভিজবে। ভাবতে ভাবতেই সামনে এক ব্যক্তিকে রিক্সা নিয়ে সেদিকেই আসতে দেখল সে। দেখা মাত্রই চিৎকার করে উঠল, আরে ও ভাই, শুনছেন? ও ভাই, শুনতে পাচ্ছেন? আমাকে ডাকছেন নাকি? লোকটি অনিলের সামনে এসে দাঁড়াতেই অনিল বলল, আগে হ্যাঁ, আমাকে একটু ফেরিঘাট পর্যন্ত এগিয়ে দেবেন। লোকটি প্রথম দিকে রাজি হচ্ছিলেন না, পরে টাকার কথা শুনে রাজি হয়ে গেলেন। অনিল রিক্সায় মালপত্র তুলে নিজেও বসে পড়ল। রিক্সা এগোতে শুরু করলো। ওদিকে মেঘের গর্জন হয়ে চলল। কি ব্যাপার দাদা, এত ঝুঁকি নিয়ে কোথায় চললেন? জোড়াদিঘির দিকে যাব, এই মালপত্রগুলো দিয়েই চলে আসব। ওখানে পঞ্চায়েত প্রধানের সাথে সাক্ষাৎ করতে হবে, খুবই জরুরি। যত তাড়াতাড়ি কাজ মিটবে ততই ভালো। ওই জায়গার সম্পর্কে যা শুনছি আর ভালো লাগছে না। ওই গ্রামের পঞ্চায়েত প্রধান? সে তো কিছুদিন আগেই মারা গিয়েছেন শুনলাম। যারা নৌকা পারাপার করেন তাদের কাছ থেকেই জানতে পারলাম উনি খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই মড়কের জন্যে ওনার প্রাণ চলে গেছে। সে কি বলছেন? আমি ওখানে এখনো পাও রাখতে পারিনি, আর তার আগে থেকেই একটার পর একটা খারাপ সংবাদ আসতেই থাকছে। আমার তো বড়ই অস্থির লাগছে। কি করি এখন? তবে এখন কার দায়িত্বে জিনিসগুলো দিয়ে ফিরি? এত চিন্তা করবেন না, গ্রামে কাউকে না কাউকে ঠিকই পাবেন, তার হাতে এগুলো দিয়ে দেবেন। ওরা তো অনেকেই গ্রামের লোকেদের দেখাশোনার বন্দোবস্ত করেই রেখেছে।
দলে দলে বিভক্ত হয়ে মানুষের সেবা করবার চেষ্টা করছে। তবে সেখানে কোনো ডাক্তার যায়নি। একজন গেছিলেন, শুনলাম তাকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি। কলকাতা থেকেই গেছিলেন, কি যেন বেশ নামটা কি যেন, আরে লতা তো সেদিনই বলল আমাকে। দাঁড়ান দাঁড়ান মনে করার চেষ্টা করি। ও হ্যাঁ, মনে পড়েছে, সুদেব। সুদেবের নাম শুনতেই অনিলের শির দ্বারা বেয়ে হিমের রক্তের স্রোত নেমে গেল। সুদেব, ও তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমি যে দপ্তরে কাজ করি সেও সেখানেই ছিল, কিন্তু ওর ব্যাপারে তো কিছুই জানতাম না। অনেক দিন ধরেই ওর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। তবে কি বড়বাবু বেমালুম এই ব্যাপারটা চেপে গিয়েছিলেন? আসলে আমি যদি এসব শুনে না আসি তাই বলতে চাননি, কিন্তু উনি জেনে শুনে আমাকে এরকম একটা বিপদের মধ্যে পাঠিয়ে দিলেন কিভাবে? এতটা অমানসিক অত্যাচার কেন? আমি একা মানুষ বলে, সংসার নেই বলে? কিন্তু সুদেবের তো সংসার ছিল, ছেলে বউ ছিল। এরপরেও কিভাবে উনি এতটা নির্দয় হতে পারলেন? শুধুমাত্র সরকারি তহবিলের থেকে কিছু টাকা পাবেন এই লোভে? ছি, কি যে করি। কি হলো দাদা, কি ভাবছেন? ও কিছু না, আপনি চলুন। কিছু মানুষ কেবল অর্থের পূজারী হন। শহুরে জীবনের প্রতি ঘৃণা ধরে গেল, বিশ্বাস করুন। ভাবতাম ডাক্তার হয়েছি মানুষের সেবা করব বলে, মানুষের প্রাণ বাঁচাবো বলে, আর এখন তো দেখছি মানুষই অর্থের বিনিময়ে ডাক্তারেরই প্রাণ নিয়ে নিচ্ছেন। যা বলেছেন দাদা। এই নিন, আমরা পৌঁছে গিয়েছি। এই হলো গিয়ে ফেরিঘাট। এখানে অপেক্ষা করুন। যদি কপাল ভালো থাকে তাহলে একটা নৌকা দেখলেও দেখতে পারেন, না হলে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতে ঝড় বৃষ্টির মধ্যে খুব সাবধানে থাকবেন। এই যে বড় গাছটা দেখছেন, এটার তলাতেই গিয়ে অপেক্ষা করুন। আমি বরং আপনাদের মালগুলো ওই গাছতলা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। অনিল লোকটির ভাড়া মিটিয়ে দিল। এরপরেই লোকটি সমস্ত মালগুলোকে নিয়ে গিয়ে ওই গাছতলায় রেখে দিয়ে চলে গেল। বৃষ্টি না পড়লেও ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। নদীর জলে তখন জোয়ার উঠেছিল। জলটা একদিক থেকে আর একটি প্লাবিত হলেও তার গতিবেগ বেশ দ্রুততার সাথে নিজের স্থান চিহ্নিত করে নিচ্ছিল। ওই সময়ে নৌকা বওয়ার কাজ ছিল খুবই কঠিন। নৌকা যে মিলবে না, আর মিললেও হাজারো বাহানা করবে, এই ব্যাপারে অনিল নিশ্চিত ছিল। ঝড়ের মধ্যে অনিল ওই গাছের তলায় গিয়ে বসে পড়ল। নিজের ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়াল নেই তার। এমন সময় একটি মহিলার কণ্ঠস্বর কানে যেতেই চমকে উঠল সে। শুনছেন? ও দাদা বাবু, শুনছেন? অনিল সামনের দিকে তাকাতেই ঘাবড়ে গেল। কে কে আপনি? এখানে কি করছেন? কাউকে কি খুঁজছেন? আরে, আপনার সাথেই কথা বলছি। আপনি কি কোথাও যাবেন? এখানে এই মালপত্র নিয়ে বসে রয়েছেন দেখছি, তাই মনে হলো একবার আপনাকে জিজ্ঞাসা করি, কোথাও যাবেন আপনি? মেয়েটিকে এই কথাগুলি বলতে দেখেই বড্ড ঘাবড়ে গেল অনিল। এরপরে তাকে জিজ্ঞাসা করল, যাব, কিন্তু আপনি আমাকে এইসব কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি নৌকার জন্য অপেক্ষা করছি। কথাটি বলেই ডান দিকে নজর ঘোরাতেই একটি নৌকা অনিলের নজরে পড়ল। সে হঠকারিতায় ঠিক দেখছে কিনা ভেবে উঠে দাঁড়ালো। এরপরে চোখ কচলে দেখল সত্যি সেখানে একটি নৌকা দাঁড়িয়ে রয়েছে। সে তাড়াতাড়ি করে ওই নৌকাটির দিকে এগিয়ে গেল। এরপরে মেয়েটিকে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় সে দেখল মেয়েটি তার পাশেই দাঁড়িয়ে। গাছতলার দিকে তাকিয়ে দেখল সেটি বেশ অনেকটাই দূরে। এত অল্প সময়ের মধ্যে মেয়েটি কিভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে, এটা ভাবতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। আপনি আপনি এখানে এলেন কিভাবে? কেন, আপনাকে অনুসরণ করতে করতে। অসুবিধা কি আছে? আপনি বোধহয় লক্ষ্য করেননি। অনিল কি বলবে বুঝে উঠতে পারল না। এরপরই থতমত খেয়ে বলল, না মানে এইমাত্র দেখলাম আপনি ওদিকে, আর এখন এখানে। আপনি যে আমার সাথে এলেন সেটাও তো ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারলাম না। আমার নাম চামেলি, এটা আমারই নৌকা।
এখানে এত রাতে নৌকা মিলবে না দাদাবাবু। অনিলের যে নৌকায় কিংবা নদী পারাপারের প্রয়োজন সেটি এই মেয়েটি জানল কিভাবে? এটা মাথায় আসতেই সে বলে উঠল, আপনি ঘোমটা দিয়ে রেখেছেন কেন? কেবল চোখ দুটো দেখা যাচ্ছে আপনার। আসলে এখানে আমি আসি মাঝে মাঝে, তবে আজকে কি মনে হলো একবারটি এলাম। যা অবস্থা ওই দিকের, সকাল থেকে একজনকেও পারাপার করতে পারিনি, 1 পয়সাও উপার্জন হয়নি। এদিকে বাড়িতে অসুস্থ বাবা, তার চিকিৎসার জন্যও তো অর্থের প্রয়োজন। জানেন দাদাবাবু, আমি তো অত লেখাপড়া শিখিনি, কোথায় গিয়ে আজকের দিনে কাজ পাবো বলতে পারেন? শরীর বেঁচে খেতে পারিনি। নিজের মায়ের মুখটা মনে পড়েছে তো, ছোটবেলা থেকেই মায়ের শিক্ষায় বড় হয়েছিলাম তো। মড়কে মাটাকে নিয়ে গেল, রেখে গেল অসুস্থ বাপেরে। আর কি করব? মেয়েটির চোখ ছলছল করে উঠল। অনিলের মনটাও গলে গেল। সে মেয়েটার দিকে একটি রুমাল এগিয়ে দিয়ে বলল, এই নিন, চোখটা মুছে নিন। আপনি আমার সাথে শহরে চলুন, ওখানে আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দেব। চিন্তা নেই, আপনার বাবাকেও নিয়ে যাব, সেখানে গেলে ওনার চিকিৎসাও হবে। এখানে গ্রামে ওসব হবে না, এখানে সেভাবে কেউ আসেই না, তবে চিকিৎসা করবেন কিভাবে? এসব ভাবতে ভাবতে মেয়েটি খানিকক্ষণ চুপ করে রইল। এরপরে বলল, আপনি ঠিকই বলেছেন। আসলে আজকালকার যুগে শহুরে বাবুদেরকে আর বিশ্বাস হয় না। তারা সব নিজের স্বার্থের জন্য গ্রামের মেয়েদেরকে বড় নোংরা ভাবে ব্যবহার করে, এরপর তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। ওদের কোনো কিছুরই তো ঠিক নেই। মেয়েটির কথাগুলির মধ্যে যথেষ্ট সত্যতা রয়েছে দেখে অনিলের ভালো লাগলো। সে বলল, পরের কথা পরে ভাবা যাবে ক্ষণ, এখন নৌকা নিয়ে ওই পারে যেতে হবে। আপনি কি আমাকে পৌঁছে দেবেন? আমি আপনাকে বেশি টাকাই দেব, অসুবিধা নেই। আসলে সরকারি চাকরি করি আমি, এর ফলে আমাকে নিজের গাঁটের পয়সা খরচা করে এখানে আসতে হয়নি। যা খরচ সবই সরকারি তহবিলের থেকে করা হবে। ওরা এমন প্রতিশ্রুতি দিয়েছেন, কাজেই আমার কোনো দুশ্চিন্তা নেই, আর ভয়ও নেই। আপনার ভয় নেই, আমি কোনো দুর্জন নই। সে আমি বুঝতেই পেরেছিলাম। আসুন, আপনি ওইখানটায় পা দিয়ে নৌকায় গিয়ে বসুন, আমিও উঠছি, দাঁড়ান। অনিল জিনিসগুলোকে আগে তুলে তারপরে নৌকায় উঠে পড়ল। এরপরে সামনের দিকে তাকাতেই ওর চক্ষু একেবারে চড়ক গাছ। দেখল মেয়েটি বসে রয়েছে, হাতে রয়েছে নৌকার দাঁড়। মেয়েটিকে ওখানে দেখি চমকে উঠল সে। আপনি এখানে এলেন কিভাবে? আপনি তো নিচে দাঁড়িয়েছিলেন। মেয়েটি পুনরায় হাসির ছলে বলে উঠল, আমরা হলাম গ্রামের মেয়ে, ও ঠিক তাড়াতাড়ি করে সব করে ফেলি, কোনো অসুবিধেই হয় না। মেয়েটির সাথে কথা বলে গেলেও মেয়েটিকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না অনিল। সবসময় একটা চাপা আতঙ্কের রেশ তাকে তাড়া করে যাচ্ছিল। নৌকা এগোতে থাকলো, শোঁ শোঁ করে বাতাস বয়ে চলল। মেয়েটি তাকে বলল, ওই গ্রামে নিশি আছে বাবু, নিশি। নিশি বোঝেন? নিশি? ও বুঝেছি, ওই ঠাকুমার কাছে ছোটবেলায় শুনেছিলাম নিশির গল্প। কি যেন সেই ডাবের খোলার ভিতরে প্রাণ ভরে নিয়ে চলে যায়, তারপর লোকটা মরে যায়। এটা তো একটা কথার কথা দাদাবাবু, নিশির থেকেও অনেক ভয়ঙ্কর হয়। সে ডাকে সাড়া দিলেই সারা জীবনের জন্য আপনার প্রাণ তার বশে চলে যাবে। এরপরে আপনি কেবল তার কথাতেই চলবেন, তার ইচ্ছাতেই বলবেন। নিজে বেঁচে থাকলেও আপনার প্রাণটা, আপনার আত্মাটার উপরে কেবল তারই অধিকার থাকবে। বেঁচেও মরে থাকবেন আপনি,
তাই নাকি? তা এই নিশির সন্ধান ওই গ্রামে মিলবে? হয়তো সে আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে সেখানে। কি ভাবছেন ওই মড়ক এমনি এমনি শুরু হয়েছে? এসবই তার কালা জাদুর বলে সৃষ্টি। এক তান্ত্রিক যখন কোনো নিশিথিনীকে কাজে লাগায়, মানে কোনো আইবুড়ো মেয়ের আত্মাকে কবজা করে তাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে, তাকে নিশিথিনী বলে। ওই নিশিথিনী আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, অথচ আপনি টের পাবেন না। কিছু বলার আগেই সবটা শেষ। মুখ দিয়ে রক্ত উঠে মরেও যেতে পারেন। বুঝবেন সবই, কিন্তু কিছুই আর বলতে পারবেন না। অনিলের হাত পা আরো বশ হয়ে আসতে শুরু করলো। মনে মনে ভাবলুম, গাড়ি রাস্তা হলে এখনই গাড়িটাকে থামতে বলে নেমে যেতাম। নৌকায় করে যেতে হচ্ছে, এখানে মাঝপথে তো থামতেও বলতে পারছি না। মেয়েটি যেন অনিলের মনের কথা পড়ে ফেলল। সে বলল, নৌকা থেকে ঝাঁপ দেবেন ভাবছেন নাকি দাদাবাবু? নিশিথিনী কিন্তু সাঁতরেও আপনার কাছে পৌঁছতে পারবে, জানেন কি? অনিল বলল যে সে কি কিছু জিজ্ঞাসা করেছে, তাহলে তাকে বলার কারণটাই বাকি। মেয়েটি বলল, আরে দাদাবাবু, আগে থেকে সাবধান করে দিলাম আর কি। ভালো মনের মানুষ আপনি, আগে থেকে সাবধান করে দিলে কি হয়, ওই ভয়টা কম লাগে। সামনে বিপদ দেখলে সকলেই কি আর সেটার মোকাবিলা করতে পারে দাদাবাবু? আপনার মধ্যে সেই সাহস আছে দেখেই আপনাকে আগে ভাগে জানিয়ে রাখলাম, এই আর কি। ঠিক আছে ঠিক আছে, অনেক জানিয়েছেন। এবারে দয়া করে নৌকাটি ঠিকভাবে চালান, না হলে ঝড়ের মধ্যে যে বিপদে পড়ব। আর নদীতে এদিকে জোয়ার এসেছে, নৌকাটার টাল সামলাতে না পারলেই সব শেষ হয়ে যাবে। সেদিকে মন দিন বরং, আমার ব্যাপারে আপনাকে না ভাবলেও চলবে। আরে দাদাবাবু, ও তো রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি বললাম। বেশ 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 বাবা, আপনি যখন বারণ করছেন তখন আর মুখ খুলবো না। অনিল আর কোনো কথা বাড়ালো না। সে আশপাশের পরিবেশের দিকে নজর ঘুরিয়ে দেখতে শুরু করলো। মাঝে মাঝে আকাশের মেঘটা সজোরে গর্জন করে উঠছিল। সামনের দিকে নজর ঘোরাতেই সে দেখল দাঁড়টা কেউ আপনা থেকেই বইছে, সেখানে কারোর উপস্থিতি নেই। ব্যাপারটা দেখা মাত্রই অনিলের শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। এটা কি করে সম্ভব? পরিষ্কার মনে হচ্ছে কেউ নৌকার দাঁড় বাইছে, অথচ অথচ মেয়েটা তো ওখানে নেই। তো তবে তবে কি তবে কিভাবে সম্ভব এমনটা? আমি কি তাহলে এতটাই ভুল দেখছি? এমন সময় মেয়েটি অনিলের কানের কাছে এসে বলল, কি দাদাবাবু, কি ভাবছেন? কে কে কে? আরে বাবা, আমি আমি চামেলি, চিনতে পারলেন না আমাকে? মেয়েটি চোখের দিকে তাকাতেই এবারে অনিলের গলা শুকিয়ে আসতে শুরু করলো। দেখলো মেয়েটির চোখের মণিগুলি কালো আঁকা ধারণ করেছে, আর গলার নলির কাজটা কেমন যেন লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে যেন গলার ভিতরে আগুন জ্বলছে। এমন সময় নিজের সাহস বজায় রাখতে না পেরে বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলের ভিতরে বন্দী হয়ে পড়ল অনিল। উঠে নৌকার পিছনের দিকটার দিকে দৌড়ে যেতে শুরু করলো। এগোতেই দেখলো দাঁড় হাতে বসে রয়েছে সেই মেয়েটা। চামেলির রূপ এবারে একেবারে বদলে গিয়েছে, চুলগুলো হাওয়ায় উঠছে, খিলখিল করে হেসে চলেছে সে। চামেলির কণ্ঠস্বর ততক্ষণে বদলে গিয়েছিল। সে পুরুষালী কণ্ঠে বলে উঠল, গ্রামের ভিতরে প্রাণ গঙ্গা লুকিয়ে থাকে, জানিস অনিল? নিশিকে চিনিস না? জোড়াডিঙির নিশিকে চিনতে
যে হবে, যারা যারা চেনেনি তারা যে এই পৃথিবীর মায়া কাটিয়ে অনেক আগে ওপরে চলে গিয়েছে, জীবনটাকেও যে চিনতে পারেনি তারা। এই দেখ, এই দেখ, এই যে ডাব, এই গোলাটার ভিতরে কান পাতলে হাজারো আত্মচিৎকারের শব্দ শুনতে পারবি। এই বলেই সেই মেয়েটি একটি ডাব নিয়ে তার খোলাটিকে খুলে দিতেই তার ভিতর থেকে হাজারো চিৎকার ভেসে আসলো। অনিল কানে আঙ্গুল দিতে বাধ্য হলো। কি বিভৎস সেই চিৎকার! আর ঠিক সেই সময় চামেলি ডাবের খোলার মুখটিকে পুনরায় বন্ধ করে দিল। সমস্ত আত্মচিৎকারের শব্দ আবারও থেমে গেল। অনিল তখনও হাঁপাচ্ছে। না না না, এটা হতে পারে না। মেয়েটি হঠাৎ করে ওর খুব কাছে এসে দাঁড়ালো। এরপরে ওর চোখে চোখ রেখে বলল, সব সম্ভব, সব নিশির কালো শক্তির কথা কেউ জানে না। এই শক্তির সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই। এই শক্তি বড়ই বিচিত্র। এই শক্তির সাথে পাল্লা দিতে পারাটা একেবারেই সম্ভব নয়। এটি তো কোনো সাধারণ মানুষের কাজও নয়। মনে রাখিস, এবারে আয়, তোকেও এই ডাবের খোলার মধ্যে বন্ধ করে দিই। বলতে বলতে ডাবের খোলার মুখটিকে খুলে ফেলল সেই মেয়েটি। এরপরে নিশির মতন করে অনিলের নাম ধরে ডেকে চলল, অনিল, সারাবে অনিল, অনিল, অনিল। অনিল চিৎকার করে উঠল, না না না! আরে আরে, পড়ে যাবেন যে দাদাবাবু। ও দাদাবাবু, চোখটা লেগে এসেছিল আপনার, তাই আর আমি আপনাকে বিরক্ত করিনি। আর একটু হলেই নৌকা থেকে পড়ে যেতেন। এই দেখুন, আমরা ঘাটে পৌঁছে গেছি। এই মাত্র নৌকাটাকে ঘাটে এনে ভেড়াতে পারলাম। এবারে আপনি ওই ধীরে ধীরে নৌকা থেকে নেমে পড়ুন দেখি। হ্যাঁ, আস্তে আস্তে নামুন, আস্তে আস্তে। মেয়েটির দিকে তাকাতেই অনিলের শরীরের সব রক্ত হিম হয়ে যেতে শুরু করলো। ওর হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। সে এতক্ষণে স্বপ্ন দেখছিল নাকি নাকি এটাই বাস্তব? সে কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারল না। তাড়াতাড়ি করে খাবি খেতে খেতে নেমে পড়ল। ঘাটে নেমে জিনিসগুলো নিতে ভুলেই গেল। পিছনের দিকে তাকাতেই দেখল কেউ জিনিসগুলোকে ঘাটের কাছে রেখে গেছে। নৌকাটার আর কোনো অস্তিত্ব নেই। হঠাৎ মায়ের কথাগুলো মনে পড়তে শুরু করলো তার। নিশি পারে না এমন কোনো কাজ নেই অনিল। সে তোর চোখের সামনে মায়াজাল সৃষ্টি করতে পারে, আবার সেই মায়াজালের মধ্যেই তোকে রেখে এই সমস্ত বিষয়গুলোর সত্য ও অসত্যতাকে তোরই চোখে ভুল সাজিয়ে তোর সামনেই প্রতিষ্ঠা করতে পারে, যাতে তুই ঠিক আর ভুলের মধ্যে কোনো তফাৎ খুঁজে বার করতে না পারিস। বুঝতে পারছিস তুই? কি রে অনিল? মা, মা বুঝতে পারছি, মা বুঝতে পারছি। উনি কেন বারণ করেছিলেন? বলতে বলতেই আবারও ঘোরটা কেটে গেল। দেখল সে ঘাটের কাছে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটিকে দিতে যাওয়া টাকাটা বুক পকেটের মধ্যেই রয়েছে। তবে এতক্ষণ তার সাথে যা ঘটল সেগুলো কি ছিল? চামেলিকে বিশ্বাস করতে মন চাইলেও কিছুই টের পেল না সে। দূর থেকে একটা সুবাস ভেসে আসছিল, মিষ্টি একটি সুবাস। সেই সুবাসের আসল অস্তিত্বের সাথে পরিচয় করবার ইচ্ছেটা ততক্ষণে অনিলের মন থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আতঙ্কের মায়াজাল তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছিল। সে মালপত্রগুলোকে কাঁধে তুলে নিল। গ্রামের দিকে এগোনোর আর কোনো রাস্তা ছিল না। সামনের একটু সরু রাস্তাকে নিজের গন্তব্য বানিয়ে এগোতে থাকতে বাধ্য হলো অনিল।
শরীরের ক্লান্তির সাথে সাথে মনের ক্লান্তিটাও তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করেছিল। তবুও সে হার মানল না। এমন সময় আবারও মেঘটা সজোরে ডেকে উঠল। এরপরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করে দিল। অনিল আর পিছনের দিকে ফিরে তাকালো না। সে সামনের দিকে এগোতে থাকলো। কিছুটা দূরে যাওয়ার পরেই গ্রামের সীমানা নজরে পড়ল। কাকে দেব এই মালগুলো? পঞ্চায়েত প্রধানের তো বাড়িটাও চিনি না, তাহলে দেব কাকে? আমি এখানে কার আশ্রয় বা গিয়ে উঠব? এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই এগোতে থাকলো অনিল। এমন সময় রাস্তা কাটলো একটা বেড়াল। সেই বেড়ালের মুখ থেকে বেরিয়ে এলো শব্দটি। অন্ধকারের মধ্যে ওই কালো বেড়ালের অস্তিত্বের অন্ধকারের নিগূঢ় প্রভাবটিকে যেন আরো বশে আনতে সাহায্য করছিল। সেই প্রভাব কাটিয়ে বেরোনো হয়ে উঠল এক প্রকারের দুঃসাধ্য। অনিল ভাবল ওই দিকে একটা আলো জ্বলছে, ওই দিকেই এগোনো উচিত হবে। যাকে পাওয়া যাবে তাকেই বিষয়টা খুলে বলবো। এগিয়ে গেল একটি হ্যারিকেনের আলোকে লক্ষ্য করে। হ্যারিকেনটি ক্যাচ ক্যাচ শব্দে তুলে চলেছে। সে বাড়িটার সামনে এসে দরজায় একবার আঘাত করল, যদি কেউ ভিতরে থাকে। দাদাবাবু, ও দাদাবাবু, এই যে আমি। আরে ও দাদাবাবু, একবারটি দেখো। এমন সময় মনে হলো পিছনের দিক থেকে ডেকে উঠল চামেলি। চামেলির কণ্ঠস্বর কানে পৌঁছতে পিছনের দিকে ফিরে তাকালো অনিল। দেখল সে দাঁড়িয়ে হাসছে তার দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ মিলিয়ে গেল অন্ধকারের গর্ভে। আর ঠিক সেই সময় এক বৃদ্ধের উল্টো দিক থেকে ভেসে আসা কণ্ঠস্বর অনিলকে নতুন করে ভাবিয়ে তুলল। সামনের দিকে চোখ পড়তেই আবারও চমকে উঠল সে। কার দিকে তাকিয়ে রয়েছেন আপনি? পেছনে কে আছে? দরজার সামনে দাঁড়িয়ে পেছনের দিকে কে মুখ ফিরিয়ে থাকে শুনি? পিলে চমকে উঠে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে। সে আবারও চামেলিকে খোঁজবার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে সবটা ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে। সে বলল, না, মানে মানে এখানে একজন দাঁড়িয়ে ছিল, একটু আগেই আমার নাম ধরে ডাকছিল। আচ্ছা আচ্ছা, এখানে চামেলি বলে কি কেউ থাকে? মানে মানে থাকতো? অনিলের মুখে চামেলির কথা শুনতেই ওই বৃদ্ধের চোখে জল চলে এলো। বৃদ্ধ দরজাটি সামান্য ফাঁক করে একটি দিকে নজর ঘোরালেন। সেদিকেই রাখা ছিল একটি লাল রঙের শাড়ি আর কিছু গহনা। সাথে ছিল চামেলির একটি ছবি। সেটি দেখা মাত্রই সেদিকে এগিয়ে গেল অনিল। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটির কথাই তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি। চলে গেছে, অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, নেই এখানে, ওর কোনো অস্তিত্ব নেই। বিয়ে ঠিক ছিল, এই গ্রামেরই একটি ছেলেকে ভালোবাসতো আমার মেয়ে, কিন্তু বিয়ের আগের দিন রাতের বেলা কি যে হলো, যে যেন একটা ওকে ডাকলো। আমি অসুস্থ মানুষ, দরজা খুলতে পারিনি, ফলে আমার মেয়েটা নিজেই খাটের থেকে নেমে দরজাটা খুলল। তারপরেই কেবল একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম মাত্র, কিন্তু ওকে আর কোনোদিন কোথাও খুঁজে পাইনি। এই যে বিয়ের শাড়ি, হার, দুল সব পড়ে রয়েছে, এগুলোকে ওইভাবেই রেখে দিয়েছি, আর হাত লাগাইনি। অনিল কিছুই ভেবে পেল না। এতক্ষণ তার সাথে যা যা ঘটছে সেগুলো কি শুধুই কল্পনা, নাকি কল্পনার মধ্যে দিয়েই কাহিনীকার সবটা বয়ান করে দিচ্ছে? সম্পূর্ণ সত্যিটা অনেক সময় আমাদের চোখের সামনে থেকেও এমনভাবে মায়াজাল বুনে চলে যে তার সাথে পেরে ওঠা সম্ভব হয় না। সবটা আন্দাজ করতে পেরে অনিল ওই বৃদ্ধ লোকটিকে বলে উঠল, আচ্ছা, এই ঘটনাটি যে ঘটলো তারপরে আপনি কি আর আপনার মেয়ের কোনো খোঁজখবর নেননি? বৃদ্ধ লোকটি খাটের উপরে গিয়ে বসলেন। এরপরই বালিশে সামান্য হেলান দিয়ে বললেন, আমার শরীরের তো এই অবস্থা, দুদণ্ড চলতে পারি না,
কি আর বলবো, মেয়ে তো নৌকা চালিয়ে সামান্য কিছু উপার্জন করত। যদি নদীর ঘাট দিয়ে এসে থাকো, তাহলে ওই নৌকাখানাকে নিশ্চিত ওই ঘাটের সাথে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে থাকবে। না, আমার নজরে পড়েনি। ওইটি ছিল চামেলির সম্পত্তি, রুজি রোজগারের একমাত্র মাধ্যম। অনেকে বলেছিল বেচে দিতে, কিছু টাকা পেতাম, কিন্তু না, থাক। ভাবলাম ওইটাই তোর শেষ স্মৃতি। ওটি থাকলে সকলের মনের মধ্যে স্মৃতি হয়েই অন্তত আমার চামেলি মা বেঁচে থাকবে। বৃদ্ধের কথা শুনে অনিল ক্রমে ভেঙে পড়তে শুরু করলো। সে যাকে নিজের চোখে দেখে এসেছে সে যে মৃত, এটি সে কিছুতেই কল্পনা করে উঠতেই পারল না। আর আর এই সেই বৃদ্ধ পিতা যার কথা চামেলি তাকে বলেছিল। কিন্তু এনাকে কিভাবে শহরে নিয়ে যাবে সে? ইনি যে চলাফেরাই করতে পারেন না। অনিল তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, যাওয়ার পথে কি আমাকে নৌকা নিয়েই যেতে হবে, নাকি অন্য কোনো উপায়ও আছে? এখানে কিছু লোক আছেন, শহর থেকে মাঝে সাঝে কিছু সাহায্যের জন্য জিনিসপত্র আনছেন তারা। তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটা গাড়ির বন্দোবস্ত রয়েছে। এই বিষয়ে আমি সেভাবে কিছুই বলতে পারবো না। আপনাকে গ্রামের পঞ্চায়েতে গিয়ে কথা বলতে হবে। আপনি এখানে কেন এসেছেন? আমি ডাক্তার। আমি এখানে সরকারি তরফে কিছু ওষুধপত্র বিলোতে এসেছিলাম। এছাড়া যদি আপনাদের খাবার দাবারের প্রয়োজন পড়ে সে ব্যবস্থাও রয়েছে, কিন্তু আমাকে দেখা করতে হবে পঞ্চায়েতে গিয়ে। আচ্ছা, কার সাথে দেখা করব বলুন দেখি? পঞ্চায়েত প্রধান তো শুনলাম মারা গিয়েছেন। হ্যাঁ, তিনিও বড়ই আশ্চর্যজনকভাবে মারা গিয়েছেন। রাতের অন্ধকারে পঞ্চায়েতের কাজ সেরে বাসায় ফিরছিলেন, কিন্তু পথের মধ্যে যে কি হলো কেউ জানে না। পরের দিন সকালে কেবল রাস্তার ধারে তার সাইকেলখানাকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তার আর কোনো অস্তিত্ব খুঁজেও পাওয়া যায়নি। এসবের কারণ কি কেউ জানে না। অনিলের মাথার মধ্যে বিষয়গুলি ঘুরপাক খেতে শুরু করল। কোথায় এর শুরু আর কোথায় যে এর শেষ সে কিছুই আন্দাজ করে উঠতে পারল না। কেবল বলল, বেশ বেশ, ঠিক আছে, আমি আমার কাজটুকু মিটিয়ে চলে যেতে পারলেই হলো। এসব ব্যাপারে বেশি ভেবে তেমন কোনো লাভ নেই। এসব ব্যাপারে যত কম জড়ানো যায় ততই মঙ্গল। কারণ যে কাজ আমি উদ্ধার করতেই পারবো না সে কাজের সাথে না থাকাই বরং শ্রেয়। আচ্ছা আচ্ছা, আমি কি আজকের রাতটা এখানে থাকতে পারি? কালকে সকালেই আমি পঞ্চায়েতে যাব কথা বলতে। বেশ, এখানেই থাকুন। থাকতে আর কি অসুবিধে? আমি তো এখানে একাই থাকি, সুতরাং কোনো অসুবিধে নেই। আপনি থাকুন। কিছু খাবেন কি? অনেক দূর থেকে আসছেন বোধহয়। হ্যাঁ, সে একটু খেলে মন্দ হয় না। কলকাতা থেকে আসছি, সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম। আমার সাথে কোনো খাবারও নেই যে খেয়ে নেবো। ওই হাঁড়িতে সামান্য ভাতে ভাত পড়ে রয়েছে, আর একটু ঘি পড়ে আছে শিশিতে। এটা চামেলি খুবই ভালো রাঁধতে জানতো। আপনি বরং সেটাই আজ রাতে মুখে দিন। বৃদ্ধ লোকটি খাটের উপরে শুয়ে পড়লেন। এরপরে অনিল ওই হাঁড়ি থেকে খাবারটা একটি পাত্রে ঢেলে মুখে তুলতে যাবে, এমন সময় দরজার বাইরে থেকে কেউ যেন ওর নাম ধরে ডেকে উঠল, অনিল, অনিল, দরজাটা খোল। এই অনিল, অনিল। অনিলের ওই গলার স্বরটি বড় অন্যরকম লাগলো। সে নিজের নাম শুনলেও কোনো উত্তর দিল না। ভাতটা আর মুখে তুলতে পারল না সে। আবারও সেই ডাক, অনিল, এই অনিল, অনিল, দরজাটা খোল। অনিলের সন্দেহ হলো। এরপরই সে দরজার সামনে গিয়ে দরজাটা খুলতে যাবে, এমন সময় বৃদ্ধ লোকটি বলে উঠলেন, বাবা, কি হলো? এত রাতে দরজার দিকে এগোচ্ছ কেন? কেউ এসেছে নাকি? জানি না, কেউ কেউ যেন আমার নাম ধরে ডাকছে। তোমার নাম ধরে? কেউ ডাকতেই পারে না, কারণ তুমি তো যতদূর সম্ভব প্রথমবার এই গ্রামে এসেছো।
তাহলে এখানে তোমাকে কেউ কিভাবেই বা চিনতে পারে? খবরদার, ওই নিশির কাজ। খবরদার, দরজা খুলো না। এমন সময় হঠাৎ করেই ওই কণ্ঠস্বর বদলে গেল। গলার স্বরে পরিবর্তন ঘটল। সেটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এবারে আর অনিলের নাম ধরে ডাকল না, সে সরাসরি বলে উঠল, দরজাটা খোল বলছি। অনিল, দরজাটা খোল। এখানে আমি তোকে আসতে দিতে চাইনি। কেন এসেছিস তুই? কেন? ওই গলার তাবিজটা খোল বলছি। ওই কারণে তোকে আমি নিজের সাথে করে নিয়ে যেতে পারিনি। খোল দরজাটা, খোল বলছি। অনিল কথাগুলি শুনতে পেলেও ওই বৃদ্ধ কিছুতেই শুনতে পাচ্ছিলেন না। অনেকবার তাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি কিছুই বলতে পারলেন না। অনিল ভয়তে পিছিয়ে যেতে লাগলো। এবার ওদিকে বাইরে প্রচণ্ড জোরে মেঘের গর্জন শুরু হয়ে গেল, সেই সাথে মুষলধারে বৃষ্টি। আর তার সাথে ক্রমে চলতে থাকলো ওই দরজা ধাক্কার শব্দ। খোল বলছি দরজাটা। অনিল, দরজাটা খোল বলছে। ওই তাবিজটা জানলা দিয়ে বাইরে ফেলে দে বলছি। আমি ঢুকতে পারছি না। খোল দরজাটা, খোল বলছি দরজাটা। ঘরের মধ্যে ভয়তে সেটিয়ে যেতে লাগলো অনিল। অথচ বৃদ্ধ লোকটি কিছুই বুঝে উঠতে পারলেন না। তিনি দরজার দিকে এগিয়ে গিয়ে অজান্তেই দরজাটা খুলে দিলেন। দেওয়ার সাথে সাথেই একটা অট্ট হাসির শব্দ ভেসে এলো। এরপরই সব শেষ। অনিল দেখল বৃদ্ধ লোকটির নিথর দেহ পড়ে রয়েছে দরজার সামনে। লোকটি উপুর হয়ে পড়ে রইলেন। তার মুখটা হাঁ অবস্থায় পড়েছিল, আর চোখ দুটো একেবারে স্থির। চোখের সামনে জল জ্যান্ত লোকটি মারা গেলেন। অনিলের হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। সে কোনো জবাব দিতেই পারল না। তার ঠোঁট কাঁপতে শুরু করে দিল। সে লোকটির দিকে এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতেই দেখল লোকটি শেষ হয়ে গিয়েছে। হাতের স্পন্দন অনুভব করতেই দেখল হৃৎপিণ্ড ধূপখানি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। একটি আওয়াজেও তার কানে এলো না। সে চিৎকার করে উঠল, না, এ হতে পারে না। এ কোথায় এসে পড়েছি আমি? কোথায় এসে পড়েছি? অনিল ঘর থেকে বেরিয়ে রাস্তা ধরে দৌড়তে শুরু করলো। ভোরের প্রতীক্ষা করতে শুরু করলো সে। একটি পরিত্যক্ত কুটিরের সামনে এসে পড়ল। কোনো ক্রমে ঝুপড়িগুলিকে সরিয়ে ভিতরে ঢুকে বসল। এরপরে হাঁপাতে থাকলো। মেঘের গর্জনের সাথেই বৃষ্টির রেশটা একইভাবে হয়ে চলল। এমন সময় ওর চোখের সামনে সারিবদ্ধভাবে এসে দাঁড়ালো কিছু ছায়া। ওই দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিল অনিল। সে দেখল ছায়াগুলি তাকে কেন্দ্র করে পদক্ষিণ করে চলেছে। একটি হিস হিসানির শব্দ ভেসে আসতে লাগলো তার কানে। আর তারপরেই প্রতীয়মান হলো এক বিভৎস মূর্তি। মাথায় জটা, চোখের ভিতর থেকে আগুন বেরিয়ে আসছে। আর সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে একাধিক পিশাচ। লোকটি তান্ত্রিক। তার পা মাটিতে নেই। হাওয়ায় ভাসমান অবস্থায় হাতে একটি ডাব নিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে। আমাকে ভুল বোঝাবি ভেবেছিস? তোর গায়ের গন্ধ বলে দিচ্ছে তুই এখানে আছিস। তুই লুকিয়ে রয়েছিস বলে কি ভেবেছিস আমি তোকে খুঁজে বার করতে পারবো না? আমি মৃত, আর আমার সাথে রয়েছে হাজারো পিশাচ। আমি না পারলেও এরা তো পারবে। এরা তো তোকে খুঁজে পাবে, আর খুঁজে এনে দাঁড় করাবে আমার সামনে। আর তারপরে এই ডাবের খোলার ভিতরে তোর প্রাণটাকে সেরিয়ে দেব আমি। আমি তান্ত্রিক, বিরাট তান্ত্রিক। এই গ্রামের উপরে আমারই আধিপত্য ছিল।
এই গ্রামের লোকেরা আমার সাধনার পথে বাধা দিয়ে আমাকে মেরে ফেলেছিল। আমি তখন সাধনায় লীন ছিলাম, আর ওরা সকলে সেই সুযোগটাই নিয়েছিল। কিন্তু ওরা জানতো না আমি অমর। আমি মরিনি, কিছুতেই আমি মরতে পারি না। ওরা আমার শরীরটাকে শেষ করতে পেরেছে, কিন্তু আমার আত্মাটাকে নয়। তুই জানিস তুই এখন কোথায়? তুই এখন যেখানে লুকিয়ে রয়েছিস সেটাই আমার ডেরা ছিল রে, বুঝলি? শ্মশানের মাঝে বসে রয়েছিস তুই। এখানেই বসেই তো সাধনার কাজ করতাম রে আমি। আর এখানেই সেই কাজ অসমাপ্ত রেখে আমাকে মরে যেতে হয়েছিল। যে কাজ আমি এতক্ষণ ধরে করতে চাইছিলাম সেই কাজ তুই নিজেই অনেকক্ষণ সহজভাবে করে দিয়েছিস। আমাকে আর কষ্ট করে তোকে খুঁজে বার করতে হবে না। তুই নিজেই সেই কাজে আমাকে সাহায্য করলি। এবার বেরিয়ে আয় ওখান থেকে। অনিল বেরিয়ে আয়। অনিলের হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করলো। সে কি করবে কিছুই আন্দাজ করে উঠতে পারল না। এই স্থান ত্যাগ করে বেরোবে কিভাবে সেটাই বুঝে উঠতে পারল না। এমন সময় সে দেখল ওই পিশাচের দল ধীরে ধীরে বেষ্টনী বানিয়ে তাকে ক্রমে ঘিরে ফেলছে। ও মুখ থেকে কোনো আওয়াজ না বার করে অন্ধকারের দিকে আরো বেশি করে ঘেঁষে যেতে আরম্ভ করলো। কিন্তু কোনো লাভ হলো না। আরো বেশি করে যেন সেগুলি তাকে আচ্ছন্ন করতে শুরু করলো। সে কোনো ক্রমে ওই স্থান ত্যাগ করতে যাবে, এমন সময় একটি কলসে হাত লেগে সেটি গড়িয়ে গেল মাটিতে। সেটি তার পায়ের খুব কাছে এসে ঠেকতেই তান্ত্রিক হুঙ্কার দিয়ে বলে উঠল, না, দিয়ে দে বলছি। ওই কলস আমাকে দিয়ে দে বলছি। ওই কলস কেউ ছুঁতে পারবে না, কেউ না। অনিল বিষয়টা আন্দাজ করতে পারল না, কিন্তু তারপরেই সামান্য নজর ঘোরাতে দেখল ওর সামনে এসে দাঁড়িয়েছে ওই চামেলির আত্মা। সে অনিলকে বলল, নাও, ওটা নাও, ওখান থেকে সরা ওটাকে কিছুতেই তান্ত্রিকের হাতে আসতে দিও না। ওটার মধ্যেই রয়েছে তার প্রাণ। ওটার মধ্যেই সে নিজের প্রাণটাকে মন্ত্র বলে আটকে রেখে দিয়েছে। ওই কারণেই আত্মা নশ্বর হয়েও তার সত্ত্বেও সে এখানে প্রেত হয়ে এখনো গ্রামের মানুষের ওপর অত্যাচার করে চলেছে। আপনি এখানে এমনি আসেননি, এক বিশেষ কারণেই আপনাকে এখানে আসতে হয়েছে। আর এটাই সেই কাজ। আপনাকে উদ্ধার করতে হবে গ্রামবাসীদেরকে। তুলে নিন ওই কলস, তুলে নিন, আমি বলছি তুলে নিন। এরপরে দৌড়ে এখান থেকে পালান। আমি আপনাকে সাহায্য করব। তুলে নিন, দয়া করুন। সামনে বিপদ আর এক পাশে চামেলির সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রহসন। কোনটিকে সত্য আর কোনটিকে মিথ্যে মনে করবে অনিল কিছুই আন্দাজ করে উঠতে পারল না। এমন সময় সে কলসটিকে বেছে নিয়ে দৌড়তে শুরু করলো। রাস্তা ধরে দৌড়তে যাবে এমন সময় আবারও সেই তান্ত্রিক এসে দাঁড়ালো তার সামনে। কোথায় যাবি? এই কলস দে বলছি আমাকে। তোকে আমি কিছুতেই এটাকে হাত করে এখান থেকে নিয়ে যেতে দেবো না রে। এ আমার দীর্ঘ সাধনার ফল, এটা মনে রাখিস। দিয়ে দে বলছি, দিয়ে দে এই কলস, দিয়ে দে। অনিল ওই তাবিজটিকে শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ওই তাবিজটি স্পর্শ করতেই তার মধ্যে যেন এক আলাদা শক্তি প্রবেশ করলো, আর সেটির কারণেই ওই তান্ত্রিকের আত্মা সামনে থেকেও তার কোনো ক্ষতি করতে পারল না। এমন সময় চামেলি তাকে উদ্দেশ্য করে বলল,
এইদিকে এইদিকে আসুন, এইদিকে। ওই যে দেখতে পাচ্ছেন চিতা জ্বলছে, ওই চিতার আগুনে ওটাকে ফেলে দিন। ওই কলস ভস্মীভূত হয়ে গেলে ওই তান্ত্রিকের আত্মা পরিসমাপ্ত হয়ে যাবে। সে আর বেঁচে নেই এমনিও। এখন কেবল ওই আত্মার শান্তির দরকার। এই ক্রিয়া তার আত্মার মুক্তির সাধনে সাহায্য করবে। যান যান, এগিয়ে যান, ক্রিয়া সম্পন্ন করুন। অনিল সামনের দিকে এগোতে যাবে এমন সময় সেই তান্ত্রিকটা ত্রিশূলের সাহায্যে অনিলের হাতে আঘাত আনলেন। সাথে সাথে ডান হাতের ওপরের অংশে ঢুকে গেল ওই ত্রিশূলের ফলাটি। সেখান থেকে ঝরঝর করে রক্ত ঝরতে শুরু করে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল অনিল। এক শক্তি যেন তাকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করল। সে গলা থেকে তাবিজটিকে খুলি ওই কলসের সাথে শক্ত করে বেঁধে নিতেই ওই তান্ত্রিক আতঙ্কিত হয়ে উঠল। আমার শক্তি কাজ হচ্ছে না। কেন করলি তুই? অনিল বিষয়টা বুঝতেই ওই চিতার দিকে এগোতে শুরু করলো। এরপরে নিজের প্রাণের মায়া ত্যাগ করে সেই কলসটিকে ছুঁড়ে ফেলে দিল ওই আগুনে। আর সাথে সাথে কলসটিতে আগুন লেগে গেল। সেটি দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করলো। ওদিকে তান্ত্রিকের আর্তনাদের শব্দ ভেসে আসতে লাগলো। গায়েব হয়ে গেল সেই তান্ত্রিক, আর গায়েব হয়ে গেল সেই সকল পিশাচের দলেরা। সে দেখল চামেলির আত্মাও এক শুভ্র জ্যোতির মধ্যে বিলীন হয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল অনিল। এরপরে ফুটে উঠল ভোরের আলো। রাতের ওই তমসাবৃত আতঙ্কের গহ্বর কেটে উঠতেই সূর্যের আলো প্রবেশ করল অনিলের হৃদয়ের গভীরে। আতঙ্কের রেশ সমাপ্ত হতেই নিজের মায়ের মুখটা ভেসে উঠল অনিলের চোখের সামনে। মায়ের দেওয়া ওই আশীর্বাদী কবচ সেদিন তার প্রাণ বাঁচিয়েছিল। সকাল হতেই অনিল ফিরে এলো ওই বৃদ্ধের বাড়িতে। এসে দেখল সেখানে লোকজন জড়ো হয়েছে। তারা অনিলকে দেখে সকলেই অবাক প্রতিপন্ন হলেন। এরপরে ওদের মধ্যে থেকেই একজন তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই বৃদ্ধের সাথে আপনার পরিচয় ঘটল কিভাবে? অনিল তাদেরকে সব কথাই সেদিন বলেছিল। তারপরে তাদের সাথেই শ্মশানে গিয়ে ওই বৃদ্ধের সৎকার করে পঞ্চায়েতে ফিরে গিয়েছিল। ওইখানে সঙ্গে করে নিয়ে আসা খাবার আর ওষুধপত্রগুলিকে জমা দিয়ে গ্রামের লোকেদের সহযোগিতা করে সে আবার শহরে ফিরে আসতে সক্ষম হয়েছিল। এটি ছিল অনিলের কাছে দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার মতনই এক অবাক করা ঘটনা, যেটির সাথে বাস্তবের মিল থাকলেও চোখের সামনে সবটাই এক কল্পনার মিশেলের মতো স্থান ও আকার চিহ্নিত করে নিয়েছিল। কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটলেও বাস্তবের সাথে এটির মিল খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো মৃত্যুকে জয় করেও আমাদেরকে ফিরে আসতে হয়। নতুন জীবনের আদর্শে গা ভাসিয়ে দিলেও অতীতের ওই ভয়াবহ কলুষের থেকে মুক্তি মেলে না। সেটি স্মৃতি হয়ে আমৃত্যু মনের মধ্যে থেকেই যায়। শুনছিলেন আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের লেখা জোড়া দিঘির রাত্রি নিশি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।